গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ১৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10:30টার দিকে একটি প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ জনকে আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়া তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। ৮ জনকে তো কারাগার প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে, তো আপনি আসলে আদালতে ছিলেন, আপনি কি পর্যবেক্ষণ করলেন এবং আসামিদের আসলে গতিবিধি কেমন দেখলেন? জি রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যেখানে আছি ঠিক আমার ডান পাশে এখানেই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, একটি টিন শেডে এখন কার্যক্রম চলছে, আর বাম পাশে মূল ভবন। খুব দ্রুত এই বিচারিক কার্যক্রম এই ভবনে নেওয়া হবে। তো আমরা ক্যামেরায় মোটামুটি এই কলাপসিবল গেট পর্যন্ত দেখাতে পারি। এর ভেতরে যে কি ঘটে সেটি আসলে আমাদের বর্ণনা করা ছাড়া আর উপায় থাকে না। আজকে সকাল থেকে যখন 10টার পরে এই ৮ জন, একজন সেনা কর্মকর্তা সহ আরও 7 জন পুলিশ কর্মকর্তারা সবাই কিন্তু এই ঘটনার একেবারে প্রত্যেকটা পয়েন্টে তারা তাদের এই যে ঘটনাস্থলগুলোর সাথে তারা জড়িত ছিলেন। আজকে তদন্ত প্রতিবেদনের খানিকটা তুলে ধরে এই কথাই কিন্তু তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে যে ৮ জন, তার মধ্যে মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বেশ বড় করেই কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি পুলিশের সাবেক প্রধান ছিলেন, পুলিশ প্রধান। তাকে বলা হয়েছে এই যে শেখ হাসিনার যেই নির্দেশনা এবং তার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যা কিছু মাঠ পর্যায়ের নির্দেশনা বাস্তবায়ন করেছে অন্যান্য পুলিশ কর্মকর্তারা, সারা দেশ জুড়ে তার মূল দায় তাকে নিতে হবে, কারণ তিনি এই পুলিশের প্রধান হিসেবে সে সময় কাজ করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিয়াউল হাসানের বিষয়টিতে কোর্টে যে তদন্ত প্রতিবেদনের কিছুটা পড়া হয়েছে সেখানে তাকে তুলনা করা হয়েছে একেবারে বসনিয়া হার্জেগোভিনায় যে গণহত্যা চালানোর যারা কর্মকর্তা, সেনানায়ক যারা ছিলেন সেই সময়ে তাদের সাথে তুলনা করা হয়েছে। তো এ সময় জিয়াউল হাসান তিনি কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু কোর্ট যেহেতু আজকে তার উকিল আনুষ্ঠানিকভাবে তার পক্ষে যিনি আইনজীবী দাঁড়িয়েছেন তার আসলে আনুষ্ঠানিকতা শেষ না হওয়ার কারণে তিনিও কথা বলতে পারেনি। আদালত বলেছেন যে আগামী দিনে পরবর্তী শুনানি যেদিন হবে, অর্থাৎ 19 ডিসেম্বর, আপনি জানেন যে সেদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করে দাখিল করতে বলা হয়েছে, সেদিন আবার এই আসামিদেরকে আনা হবে, সেদিন তিনি কথা বলতে বলেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আনা হয়েছে এই যে আয়নাঘর, এবং তিনি যেহেতু এনটিএমসির দায়িত্বে ছিলেন, তো এনটিএমসির মহাপরিচালক থাকাকালীন এই যে বিরোধী দলের যারা ছিল বা বিরোধী মতের যারা ছিল তাদের প্রত্যেককে কিভাবে তাদের উপরে তদন্ত করা, তাদের বিরুদ্ধে কিভাবে নজরদারি করা, এই পুরো অভিযোগটা তার ভিতর আনা হয়েছে। এবং তিনি যখন র্যাবে ছিলেন সেই সময় গুম, খুন সহ নানান ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। দেখুন, এই জিয়াউল হাসানের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগটা আনা হয়েছে যে আপনি জানেন যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, বিশেষ করে 5 আগস্টের আগে এক সময় বলা হয়েছে যে ইনফরমেশন ব্ল্যাক আউট করে গণহত্যাকে আরও প্ররোচিত করা, বা এই জায়গাটিতে সরকারের যেই যত ধরনের অপরাধ কার্যক্রমের নির্দেশনা ছিল সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সবচেয়ে বড় যে কয়জন সহায়তা করেছেন তার মধ্যে জিয়াউল হাসান একজন। আজকে আপনি জিজ্ঞেস করছিলেন যে আসামিদের গতিবিধি কেমন দেখেছি। দেখেন, আসামিদের ভিতরে জিয়াউল হাসানকেই আমরা যেটি দেখেছি তিনি সবচেয়ে চটপটে, এবং তিনি যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তিনি যে অপরাধী সেই অনুশোচনা কিন্তু আমরা তার মধ্যে দেখিনি, বরং তিনি বিভিন্ন সময় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছেন, বা তিনি সবসময় একটু তিনি বসে থাকতে পারছিলেন। আমরা যেটা দেখছিলাম চেষ্টা করছিলেন কিছুটা পায়চারি করার। এক পর্যায়ে একজন কনস্টেবল তিনি ভেতরে যেয়ে তাকে বসানোর চেষ্টা করেন, কিন্তু তার সাথেও তিনি কিছুটা উদ্ধত আচরণ করেন এবং তাকে বের হয়ে যেতে বলেন। তো সব মিলিয়ে আজকে আসামিরা, আরেকটি বিষয় একটু বলা দরকার, এখানে একজন যিনি গুলশানের ওসি ছিলেন মাজহারুল ইসলাম, তার কিছুটা আমরা যে আচরণ দেখেছি সেখানে প্রসিকিউশন একজনের নাম বলতে যায়, বিশেষ করে যদি আমি বলি সাভারের ঘটনা উল্লেখ করতে যায়, গুলশানের ঘটনা তিনি ভুলক্রমে পড়ছিলেন, ঠিক তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে আসলে তিনি কখনো সাভারের ওসি হিসাবে কাজ করেননি। তখন সাথে সাথে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু বিষয়টি সংশোধন করেন, এবং যেহেতু সবগুলো প্রতিবেদন একই জায়গায় কাছাকাছি ছিল তখন তিনি বলেন যে হ্যাঁ তিনি আসলে সাভারের ছিলেন না, তবে তিনি গুলশানে ছিলেন। এবং তার পরপরই গুলশানের ওসির বিরুদ্ধে সেই সময় আপনি জানেন যে একেবারে নড্ডা, গুলশান, বাড্ডা, তার ওই যে শাহজাদপুর
মোহাম্মদপুর এই আশপাশে প্রায় 5 জন শিক্ষার্থী শহীদ হওয়ার ঘটনা তুলে ধরে বলেন যে গুলশানের তৎকালীন ওসি তিনি সরাসরি এই ঘটনাগুলোর সাথে মাঠ পর্যায়ে তিনি এই সরাসরি গুলি করার নির্দেশনার সাথে এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদেরকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কারোর চোখে গুলি করা, কারোর শরীরে সরাসরি লাইভ রাউন্ড প্রয়োগ করা, এই বিষয়গুলোর সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। তো সব মিলে আজকে এই শুনানির পরবর্তীতে আদালত আসামি পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলো। বলা হয়েছে যেহেতু তারা ওকালতনামা একেবারে আনুষ্ঠানিকভাবে দাখিল করে তার পরবর্তী শুনানির দিন তারা কথা বলবেন। চিফ প্রসিকিউটর তিনি সময় আবেদন করেছেন যে এখনও পর্যন্ত যেহেতু হিউজ অভিযোগ তাদের বিরুদ্ধে এবং অসংখ্য প্রতিবেদন, অসংখ্য ভিডিও ক্লিপস সেখানে আসছে, আজকে চিফ প্রসিকিউটর আদালতে একটা পরিসংখ্যান দিয়েছেন যে এই আদালতে উপস্থাপনের জন্য 12 মিনিটের একটি ভিডিও ক্লিপ তারা প্রস্তুত করেছেন, যেখানে 800 ভিডিও ক্লিপ, ছোট ছোট ক্লিপ, সেটিকে যাচাই বাছাই করে একত্রে কম্পাইল করে তারপরে একটি 12 মিনিটের ক্লিপ জোড়া লাগানো হয়েছে, যেটি পরবর্তীতে এই আদালতে উপস্থাপন করা হবে এই সমস্ত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে। তো সেই জন্য চিফ প্রসিকিউটর বলেছেন যে এত বেশি অভিযোগ, হাজার হাজার প্রমাণ তাদের কাছে আসছে, তো সব মিলিয়ে এই তদন্ত প্রতিবেদন শেষ করতে খানিকটা সময় লাগবে। এই জন্য 2 মাসের সময় আবেদন করা হয়। আদালত সেখানে 1 মাস মঞ্জুর করে বলেছেন পরবর্তী 19 ডিসেম্বরের মধ্যে তাদেরকে এই প্রতিবেদন দাখিল করতে, অর্থাৎ সম্পূর্ণ কাজ শেষ করতে। এখানে আরেকটি বিষয় একটু মনে করে দিই, এর একদিন আগে অর্থাৎ গত 18 নভেম্বর এখানেই কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ 14 ব্যক্তিকে, অর্থাৎ সাবেক 9 মন্ত্রী সহ 14 জনকে আনা হয়েছিল, তাদেরকে হাজির করতে বলা হয়েছে 17 ডিসেম্বর এবং মাঝখানে একদিন 18 ডিসেম্বর বাদ দিয়ে 19 ডিসেম্বর আবার এই 8 কর্মকর্তাকে এই আদালতে হাজির করার জন্য বলা হয়েছে। এর মধ্যে চিফ প্রসিকিউটর বলেছেন যে তারা আশা করছে যে তদন্ত প্রতিবেদন তাদের বিরুদ্ধে শেষ হবে। তো এই ছিল আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই যে 8 জন আসামি রয়েছেন তাদেরকে কিন্তু বের করে কারাগারে নিয়ে যাওয়া হবে এবং তখন আমরা আবারও গণমাধ্যমে সরাসরি সেই দৃশ্য দেখাতে পারবো। আদালত অনুমতি দিয়েছে তাদের যদি কোনো ধরনের স্বজনরা এর মধ্যে এসে থাকে তাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেছেন এবং তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করতেও বলা হয়েছে আসামি পক্ষকে, এবং একই সাথে তাদের সাথে আইনজীবীরা যদি কথা বলে সেই নির্দেশনাও কিন্তু আদালত দিয়েছে। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার সাথে সর্বশেষ তথ্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।